রাতের অন্ধকারে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায় তখনই জেগে ওঠে সেই সব গল্প যা আমাদের রক্তে বরফ জমিয়ে দেয়। কিন্তু আজকের এই ভয়ানক রাতে আমি আপনাদের শুধু একটা ভূতের গল্প শোনাব না, বরং নিয়ে যাব আমাদের পুরানো বাংলার সেই রহস্যময় জগতে, যেখানে প্রেম আর মৃত্যুর মধ্যে লুকিয়ে থাকে এক অদ্ভুত খেলা। এই গল্পটি শুধু কল্পনা নয়, এর মধ্যে লুকিয়ে আছে আমাদের পুরানো বাংলার ঐতিহ্য আর রহস্যময় লোককথার গভীর সত্য। আপনারা জানেন তো, আমাদের বাঙালি সংস্কৃতিতে ভূত-প্রেতের গল্প শুধু ভয় দেখানোর জন্য নয়, এগুলো আসলে আমাদের সমাজের গভীর কিছু সত্যকে তুলে ধরে। যেমন ধরুন, যখন কোনো মানুষ অন্যায়ভাবে মারা যায় তখন তার আত্মা শান্তি পায় না, আর এই অশান্ত আত্মারাই হয়ে ওঠে ভূত। কিন্তু আজকের গল্পে আপনারা দেখবেন ভালোবাসার শক্তি কতটা প্রবল হতে পারে। আমাদের পুরানো শাস্ত্রে বলা আছে, সত্যিকারের প্রেম মৃত্যুর চেয়েও শক্তিশালী, আর সেই প্রেমই যখন অন্যায়ভাবে বাধাপ্রাপ্ত হয় তখন তা এমন এক শক্তিতে রূপ নেয় যা এই জগৎ আর পরজগতের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। কলকাতার পুরানো অংশে, যেখানে সরু গলিপথ আর ভাঙা দেয়ালের মধ্যে ইতিহাসের নিঃশ্বাস লুকিয়ে থাকে, সেখানেই দাঁড়িয়ে আছে একটি পুরানো বাড়ি। বাড়িটা দেখতে অনেকটা 18 শতকের স্থাপত্যের মতো, উঁচু ছাদ, বড় বড় জানালা আর সামনে একটা বিশাল উঠোন। কিন্তু এখন সেই উঠোনে শুধু আগাছা আর ভাঙা ইটের স্তূপ। স্থানীয়রাই বাড়িটিকে ডাকে ভূতের বাড়ি নামে, কিন্তু এই নামের পেছনে যে ভয়ানক সত্য লুকিয়ে আছে তা জানলে আপনার ঘুম হারাম হয়ে যাবে। এই বাড়ির গল্প শুনতে হলে আপনাদের জানতে হবে পুরনো কলকাতার সেই দিনগুলোর কথা, যখন এই শহর ছিল ব্রিটিশ শাসনের প্রাণকেন্দ্র। সেই সময় এই এলাকায় বাস করত ধনী জমিদার আর ব্যবসায়ীরা। তাদের বাড়িগুলো ছিল যেন ছোট্ট ছোট্ট প্রাসাদ, যেখানে রাত জেগে চলত সংস্কৃতির চর্চা। কিন্তু এই সব জাঁকজমকের আড়ালে লুকিয়ে থাকত মানুষের মনের অন্ধকার দিকগুলো। এই বাড়ির দেয়ালে এখনও দেখা যায় পুরনো দিনের নকশা, কোথাও কোথাও রঙের চিহ্ন, যা বলে দেয় একসময় এই বাড়ি কতটা সুন্দর ছিল। দেয়ালের গায়ে খোদাই করা ছিল সূক্ষ্ম ফুলের নকশা, যেগুলো এখনও দেখা যায় ভাঙা অবস্থায়। ছাদের কার্নিশে ছিল পদ্মফুলের মতো কারুকাজ, আর বারান্দার পিলারগুলোতে ছিল লতা পাতার সুন্দর কাজ। কিন্তু এখন এটা যেন একটা ভুতুড়ে দুর্গ, যার প্রতিটি কোণে লুকিয়ে আছে কোনো না কোনো রহস্য। রাতের বেলায় এই বাড়ির দিকে তাতালে মনে হয় যেন এর জানালাগুলো চোখের মতো তাকিয়ে আছে, আর দরজাটা মুখের মতো হাঁ করে আছে। এই বাড়িতে একসময় বাস করত রায় পরিবার। পরিবারের কর্তা ছিলেন জমিদার হরিহর রায়, একজন প্রভাবশালী মানুষ যার কথায় পুরো এলাকার মানুষ চলত। তার ছিল বিশাল জমিদারি, যা বিস্তৃত ছিল কয়েকটি জেলা জুড়ে। প্রজারা তাকে ভয় করত, কিন্তু একই সাথে সম্মানও করত, কারণ তিনি ছিলেন ন্যায় বিচারক, কিন্তু একটু কঠোর প্রকৃতির। তার স্ত্রী সুমিত্রা দেবী ছিলেন অসাধারণ গুণবতী একজন মহিলা, যিনি পুরো বাড়ির দেখাশোনা করতেন অত্যন্ত দক্ষতার সাথে। তিনি ছিলেন ধর্মপ্রাণ, প্রতিদিন সকালে পুজো করতেন আর গরিব দুঃখীদের সাহায্য করতেন। আর তাদের একমাত্র কন্যা অপর্ণা। অপর্ণা ছিল অসাধারণ সুন্দরী, যার রূপের কথা শুনে দূর দূরান্ত থেকে পাত্র দেখতে আসত। তার চোখ দুটো ছিল হরিণের মতো, বড় বড় আর কালো। যখন সে হাসত তখন মনে হতো যেন চাঁদ হেসে উঠেছে। তার চুল ছিল কালো মেঘের মতো, যা কোমর পর্যন্ত লম্বা, আর হাসি ছিল যেন চাঁদের আলো। কিন্তু সবচেয়ে বড় কথা, অপর্ণার হৃদয় ছিল সোনার মতো খাঁটি। সে সবার সাথে ভালো ব্যবহার করত, গরিব দুঃখীদের সাহায্য করত। বাড়ির কাজের লোকেরা তাকে মা বলে ডাকত, কারণ সে তাদের সাথে এমন ব্যবহার করত যেন তারা তার নিজের পরিবারের লোক। পুরো পাড়ার মানুষ তাকে ভালোবাসত। তার গুণের কথা ছড়িয়েছিল দূর দূরান্তে। কিন্তু অপর্ণার মন পড়েছিল তার শৈশবের বন্ধু রমেশের ওপর। রমেশ ছিল একজন সাধারণ কেরানি, যে একটা ছোট অফিসে কাজ করত। তার মাসিক বেতন ছিল মাত্র 15 টাকা, যা দিয়ে কোনো মতে সংসার চালাত। তার বাবা মা মারা গিয়েছিল ছোটবেলায়, তাই সে একা একাই জীবন সংগ্রাম করছিল। কিন্তু তার মন ছিল রাজার মতো বড়। সে ছিল খুবই সৎ, পরিশ্রমী আর দয়ালু।
সে অপর্ণাকে ভালোবাসত প্রাণের চেয়েও বেশি। দুজনের প্রেম ছিল একদম খাঁটি, কোনো লোভ লালসা ছিল না তাতে। তাদের ভালোবাসা ছিল যেন গঙ্গার জলের মতো পবিত্র। রমেশ আর অপর্ণার প্রেমের গল্প ছিল অনেকটা রূপকথার মতো। তারা ছোটবেলা থেকেই একসাথে খেলত, পড়াশোনা করত। রমেশের বাড়ি ছিল রায়বাড়ির কাছেই একটা ছোট্ট কুঁড়ে ঘরে। তার বাবা ছিল রায়বাড়ির একজন কেরানি। তাই ছোটবেলা থেকেই অপর্ণা আর রমেশ একসাথে বড় হয়েছে। রমেশ অপর্ণাকে ফুল এনে দিত বাগান থেকে, বিশেষ করে জুঁই আর গোলাপ। আর অপর্ণা তার জন্য মিষ্টি বানাত, রসগোল্লা আর সন্দেশ। তারা একসাথে গাছে উঠত আম পাড়তে, একসাথে নদীতে যেত মাছ ধরতে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সমাজের নিয়মকানুন তাদের মাঝে দেয়াল তুলে দিল। জাতিভেদ, অর্থনৈতিক পার্থক্য, এই সব কিছুই তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াল। জমিদার হরিহর রায় কখনোই চাননি তার মেয়ে একজন গরিব কেরানিকে বিয়ে করুক। তিনি ভাবতেন তার মেয়ের জন্য চাই একজন ধনী জমিদার, যে তাকে রানীর মতো রাখবে। তার স্বপ্ন ছিল অপর্ণার বিয়ে হবে কোনো রাজ পরিবারে, যেখানে সে থাকবে প্রাসাদে, পরবে সোনার গহনা আর চলবে হাতির পিঠে। কিন্তু তিনি বুঝতেন না যে অপর্ণার কাছে প্রেমের চেয়ে বড় কোনো সম্পদ নেই। অপর্ণা বারবার তার বাবাকে বোঝানোর চেষ্টা করেছিল যে সে রমেশকে ভালোবাসে, কিন্তু হরিহর রায় শুনতেন না। একদিন হরিহর রায় অপর্ণাকে ডেকে বললেন, মা অপর্ণা, তোর বিয়ের জন্য একটা খুব ভালো পাত্র এসেছে। পাশের জেলার জমিদার বিশ্বনাথ বাবু। তার অনেক জমি জমা, অনেক টাকা পয়সা। তার আছে 3টে প্রাসাদ, 50টা হাতি আর 100টা ঘোড়া। কিন্তু অপর্ণা যখন শুনল পাত্রটি তার বাবার বয়সী আর তার আগে থেকেই 2টো বিয়ে হয়েছে, তখন তার মন ভেঙে গেল। সে কান্নায় ভেঙে পড়ে বলল, বাবা, আমি রমেশ ছাড়া আর কাউকে বিয়ে করব না। আমি তাকে ভালোবাসি। হরিহর রায় রেগে গিয়ে বললেন, ওই গরিব ছেলেটার সাথে তোর বিয়ে হবে না। সে তোকে কি দেবে? একটা কুঁড়ে ঘর, মোটা কাপড়? আমি ঠিক করে ফেলেছি, তুই বিশ্বনাথ বাবুকেই বিয়ে করবি। তার সাথে বিয়ে হলে তুই হবি রানী আর আমাদের পরিবারের মর্যাদাও বাড়বে। অপর্ণা কত কান্নাকাটি করল, কত অনুনয় বিনয় করল, এমনকি তার মায়ের কাছেও গিয়েছিল সাহায্যের জন্য। কিন্তু সুমিত্রা দেবীও তার স্বামীর সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারেননি। সেই যুগে মেয়েদের নিজের পছন্দের কোনো দাম ছিল না। এদিকে রমেশও চেষ্টা করেছিল হরিহর রায়ের সাথে কথা বলতে। সে গিয়েছিল তার কাছে, বলেছিল, কাকা, আমি অপর্ণাকে অনেক ভালোবাসি। আমি হয়তো এখন গরিব, কিন্তু আমি কঠোর পরিশ্রম করব। আমি তাকে খুব সুখে রাখব। আমার কাছে টাকা পয়সা নেই, কিন্তু আছে সত্যিকারের ভালোবাসা। কিন্তু হরিহর রায় তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুই একটা গরিব কেরানি, তোর সাহস হয় কি করে আমার মেয়েকে বিয়ে করার কথা ভাবতে? তুই আর আমার মেয়ে, এ যেন আকাশ আর পাতালের পার্থক্য। অবশেষে হরিহর রায় জোর করে অপর্ণার বিয়ে দিয়ে দেন এক বয়স্ক জমিদারের সাথে। বিয়ের প্রস্তুতি চলতে থাকে জোরসোরে, সারা বাড়িতে সাজসজ্জা, রান্নাবান্না আর আমন্ত্রণ। কিন্তু এই সব আনন্দের মাঝেও অপর্ণার মুখে ছিল না কোনো হাসি। বিয়ের দিন অপর্ণার চোখে ছিল না কোনো খুশি, বরং ছিল গভীর দুঃখ। সে যেন একটা পুতুলের মতো সব অনুষ্ঠানে অংশ নিয়েছিল। তার চোখে ছিল অশ্রু, কিন্তু সেই অশ্রু কেউ দেখতে পায়নি, কারণ সেগুলো ছিল মনের ভেতরের। কিন্তু তার মন ছিল রমেশের কাছে। বিয়ের পুরো সময় জুড়ে সে শুধু রমেশের কথাই ভাবছিল। বিয়ের রাতে যখন সবাই খুশিতে মেতে উঠেছিল, তখন অপর্ণা একা একা তার ঘরে বসে কাঁদছিল। সে ভাবছিল তার ভবিষ্যতের কথা, যেখানে প্রেম নেই, শুধু আছে বাধ্যবাধকতা। সে ভাবছিল কি করে সে এই অপরিচিত মানুষটার সাথে সারা জীবন কাটাবে, কি করে সে ভালোবাসবে এমন একজনকে যাকে সে চেনেই না। তার মনে পড়ছিল রমেশের সাথে কাটানো সেই সুন্দর দিনগুলোর কথা। সেই রাতেই ঘটে যায় এক ভয়ানক ঘটনা। অপর্ণা নিজের ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার গলায় ছিল তার প্রিয় সাদা শাড়ির আঁচল। মৃত্যুর আগে সে একটা চিঠি লিখে রেখে গিয়েছিল, যেখানে লেখা ছিল, আমি রমেশকে ছাড়া বাঁচতে পারি না, আমি তার কাছেই ফিরে যাচ্ছি। তার মৃত্যুর সাথে সাথেই শুরু হয় এই বাড়ির অভিশাপের গল্প।
আমাদের বাঙালি বিশ্বাস অনুযায়ী যারা অস্বাভাবিক মৃত্যুবরণ করে তাদের আত্মা শান্তি পায় না। আর অপর্ণার মৃত্যু ছিল একদম এমনই। সে মরেছিল প্রেমের জন্য, অন্যায়ের প্রতিবাদে। আমাদের পুরানো শাস্ত্রে বলা আছে যে আত্মা যার ইচ্ছা পূরণ করতে পারে না সে এই পৃথিবীতেই আটকে থাকে। আর অপর্ণার ইচ্ছা ছিল রমেশের সাথে মিলিত হওয়া। প্রথম দিকে পরিবারের লোকেরা ভেবেছিল এটা শুধু দুঃখের ব্যাপার, কিন্তু কয়েকদিন পরেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। রাতের বেলা শোনা যেত কান্নার আওয়াজ, যেন কেউ খুব কষ্ট পেয়ে কাঁদছে। এই কান্নার আওয়াজ এতটাই হৃদয় বিদারক ছিল যে যে কেউ শুনলে তার চোখে পানি চলে আসত। এই কান্না ছিল এমন যে মনে হতো যেন পুরো পৃথিবীর সব দুঃখ একসাথে কাঁদছে। আর এই কান্নার সাথে মিশে থাকত অপর্ণার কণ্ঠস্বর, যেন সে ডাকছে, রমেশ, রমেশ, কোথায় তুমি? দেয়ালে পড়ত অদ্ভুত ছায়া, যা কোনো মানুষের ছায়া নয়। এই ছায়াগুলো নড়াচড়া করত, যেন কেউ হাঁটাচলা করছে, কিন্তু সেখানে কেউ থাকত না। কখনো কখনো দেখা যেত একটি মেয়ের ছায়া যে হাঁটছে করিডর দিয়ে, কিন্তু তার পায়ের আওয়াজ শোনা যেত না। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো অপর্ণার ঘর থেকে আসত তার কণ্ঠস্বর, যেন সে এখনও বেঁচে আছে। সে ডাকত, রমেশ, রমেশ, তুমি কোথায়? আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই ডাক এতটাই মর্মস্পর্শী ছিল যে যারা শুনত তাদের হৃদয়ে ভেঙে যেত। বাড়ির কাজের লোকেরা ভয়ে পালিয়ে গেল। তারা বলতো রাতের বেলা তারা দেখেছে অপর্ণাকে হাঁটতে বাড়ির ভেতরে। সে ঠিক তেমনই দেখতে যেমন জীবিত অবস্থায় ছিল, কিন্তু তার পায়ে কোনো আওয়াজ নেই। রান্নার কাজ বন্ধ হয়ে গেল, কারণ রান্নাঘরে গেলেই শোনা যেত অদ্ভুত আওয়াজ, যেন কেউ বাসনপত্র নাড়াচাড়া করছে। কিন্তু সেখানে গিয়ে দেখা যেত সব কিছু ঠিক জায়গায় আছে। জমিদার হরিহর রায় প্রথমে এসব কথায় কান দেননি। তিনি ভেবেছিলেন এগুলো সব মানুষের কল্পনা। তিনি বলতেন এসব ভূতটুত কিছু নেই, মানুষ মরে গেলে মাটিতে মিশে যায়। কিন্তু যখন তিনি নিজেই দেখলেন অপর্ণাকে রাতের অন্ধকারে হাঁটতে, তখন তার বুকের ভেতর বরফ জমে গেল। অপর্ণা ঠিক তেমনই দেখতে, যেমন জীবিত অবস্থায় ছিল, শুধু তার চোখ দুটো ছিল ফাঁকা, যেন সেখানে কোনো প্রাণ নেই। তার মুখে ছিল গভীর দুঃখের ছাপ, যেন সে কোনো প্রশ্নের উত্তর খুঁজছে। হরিহর রায় যখন প্রথম অপর্ণাকে দেখলেন তখন তিনি ভাবলেন হয়তো তার চোখের ভুল। কিন্তু পরের দিন আবার দেখলেন অপর্ণা তার সামনে দাঁড়িয়ে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে, যেন কোনো প্রশ্ন করছে। তার চোখে ছিল অভিমান, দুঃখ আর একটা নীরব প্রশ্ন, কেন বাবা, কেন তুমি আমার সাথে এমন করলে? এরপর থেকে বাড়িতে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রান্নাঘরের বাসনপত্র নিজে নিজেই ভেঙে যেত। সকালে উঠে দেখা যেত সব থালাবাটি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু কোনো আওয়াজ শোনা যায়নি রাতে। দরজা জানলা রাতের বেলা খুলে যেত, যদিও সেগুলো শক্ত করে বন্ধ থাকত। কখনো কখনো দেখা যেত সব জানলা খোলা, কিন্তু কোনো হাওয়া নেই, যেন কেউ জানলা খুলে বাইরে তাকিয়ে আছে, কারোর জন্য অপেক্ষা করছে। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, যে কেউ অপর্ণার ঘরে ঢুকত সে পাগল হয়ে যেত। প্রথমে একজন কাজের মেয়ে সেই ঘরে গিয়েছিল পরিষ্কার করতে। সে ফিরে এসে শুধু বলতে পারছিল, সে আছে, সে আছে, অপর্ণা দিদি আছে, সে আমাকে বলেছে রমেশকে খুঁজে আনতে। তারপর সে আর কোনো কথা বলতে পারেনি। তার চোখে ছিল অদ্ভুত এক ভয়, যেন সে এমন কিছু দেখেছে যা বলার নয়। একদিন রাতে জমিদার হরিহর রায় স্বপ্নে দেখলেন অপর্ণা তার কাছে এসে বলছে, বাবা, তুমি আমার সাথে অন্যায় করেছ। আমি কখনো শান্তি পাব না যতক্ষণ না আমার প্রেমিক রমেশের সাথে আমার মিলন হয়। তুমি আমার ভালোবাসার অপমান করেছ।